স্তূপ পর্বত, ব্লক মাউন্টেন। মহীভাবক আলোড়নের প্রভাবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্বস্থ অংশ উঠে গিয়ে স্তূপের আকারে পর্বতরূপে অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বলে। উদাহরণ: ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাডা, পাকিস্তানের সল্ট রেঞ্জ প্রভৃতি বিখ্যাত স্তূপ পর্বত। উৎপত্তি: প্রবল গিরিজনী আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠ সংকুচিত ও প্রসারিত হয় এবং শিলাস্তরের ওপর পীড়নের সৃষ্টি হয়। পীড়নের মান নির্দিষ্ট সীমা অতিক্রম করলে ভূত্বক গভীর ও খাড়াভাবে ফেটে গিয়ে কতকগুলি অংশে ভাগ হয়। পরবর্তী মহীভাবক ভূ আলোড়নে ফাটল বরাবর শিলাস্তর ওঠানামা করে এবং সৃষ্টি হয় চ্যুতি। চ্যুতির ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বতের সৃষ্টি চারভাবে সংঘটিত হয়। ১. দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে স্তূপ পর্বত গঠিত হতে পারে। ২. দুটি সমান্তরাল চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ বসে গিয়ে এবং মধ্যবর্তী অংশ একই অবস্থানে থেকে স্তূপ পর্বত রূপে অবস্থান করতে পারে। ৩. দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে এবং পার্শ্বস্থ অংশদ্বয় একই অবস্থানে থেকে স্তূপ পর্বত রূপে অবস্থান করতে পারে। ৪. দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড তির্যক ভঙ্গিতে উত্থিত হয়ে পর্বতরূপে অবস্থান করতে পারে, যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালা। হোর্স্ট ও গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গেলে তাকে হোর্স্ট এবং বসে গেলে গ্রাবেন বলে। হোর্স্ট পর্বতরূপে অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বলে। গ্রাবেন গ্রস্ত উপত্যকা রূপে অবস্থান করে। ভারতের সাতপুরা হল হোর্স্টের উদাহরণ। জার্মানির রাইন নদী উপত্যকা হল গ্রাবেন। দামোদর নদের উচ্চ অংশ গ্রস্ত উপত্যকার উদাহরণ। পূর্ব আফ্রিকার প্রায় ৪,৮০০ কিলোমিটার দীর্ঘ দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা। এই উপত্যকা বরাবর অসংখ্য হ্রদ সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য: ১. স্তূপ পর্বতের উপরিভাগ চ্যাপ্টা বা প্রায় সমতল, অর্থাৎ বন্ধুরতা কম। ২. স্তূপ পর্বতের উচ্চতা অপেক্ষাকৃত কম। ৩. এই পর্বতের পার্শ্বস্থ অংশ বেশ খাড়া, কখনো কখনো দেওয়ালের মতো খাড়া। ৪. স্তূপ পর্বতে পার্শ্বস্থ ঢাল বা চ্যুতিতল কঠিন রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা অবস্থান করে। গ্রস্ত উপত্যকা দিয়ে নদী বয়ে যায় বা হ্রদের সৃষ্টি হয়। ৬. স্তূপ পর্বত সাধারণত শৃঙ্গবিহীন। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, ভলক্যানিক মাউন্টেন। সংজ্ঞা: ভূ অভ্যন্তরে অতি উত্তপ্ত পদার্থসমূহ প্রবল চাপে স্থিতিস্থাপক অবস্থায় থাকে। ভূ আলোড়নের প্রভাবে স্থিতিস্থাপকতা নষ্ট হলে উত্তপ্ত পদার্থসমূহ যেমন ম্যাগমা বা লাভা, ভস্ম প্রভৃতি ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। বারংবার ওই সকল উৎক্ষিপ্ত পদার্থসমূহ ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে পর্বতের আকার ধারণ করলে তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। অগ্ন্যুদ্গমের মাধ্যমে লাভা সঞ্চয়ের ফলে এই পর্বত সৃষ্টি হয় বলে এই পর্বতকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। উদাহরণ: জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস ও স্ট্রোম্বোলি, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি প্রভৃতি আগ্নেয়গিরি পৃথিবীর বিখ্যাত আগ্নেয় পর্বতের উদাহরণ। এই একটা কথা বলে রাখছি, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া এটা পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি বলা যেতে পারে, উচ্চতমর জায়গায়। কারণ আমি আজকে এটা চেক করে দেখেছি, আমার এই বইটি পুরনো, তাই কিছু কিছু তথ্য ভুল নয়, কিছু কিছু তথ্য এমন থাকতে পারে যেগুলো সেই সময়কার ছিল, লেটেস্ট আপডেট এখন অনেক চেঞ্জ হয়েছে, কারণ আমাদের ভূপ্রকৃতি সদা পরিবর্তনশীল, তাই কিছু থাকতে পারে, এটা আপনারা একটু চেক করে নেবেন। আবার হচ্ছে যে লাস্ট এই আগ্নেয়গিরি হয়েছিল এই হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়ায় লাস্ট
অগ্ন্যুৎপাত ঘটে 2023 সালে। তো তার খুব সুন্দর দৃশ্য আপনারা সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পৃথিবীর আগ্নেয় পর্বতের উদাহরণ। জাপানের ফুজিয়ামা, ইতালির ভেসুভিয়াস ও স্ট্রোম্বোলি। এটা সবসময়তেই হতে থাকে, এটা আপনারা চেক করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। ভূমধ্য সাগরে জাহাজ নিয়ে গেলে সে রাত্রিবেলাতে সবসময়তেই দেখা যায়, তো এটা অলওয়েজ অ্যাক্টিভ। ওকে, তো এগুলো হচ্ছে পৃথিবীর বিগত আগ্নেয় পর্বতের উদাহরণ। ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের ব্যারেন ও নারকোন্ডাম দুটি বিখ্যাত আগ্নেয়গিরি। উচ্চতা কম বলে এদের পর্বতের পরিবর্তে আগ্নেয় পাহাড় বলাই যুক্তিযুক্ত। আমরা এটা জেনেছি যে পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য, পর্বত 1000 মিটারের বেশি উচ্চতায় যুক্ত হয়, আর পাহাড় 1000-এর থেকে কম থাকবে, বা 1000 অবধি তার হায়েস্ট হাইট হবে। তাই এগুলো যেহেতু উচ্চতা খুব কম, 1000-এর বেশি নয়, তাই এগুলোকে আগ্নেয় পর্বতের থেকে আগ্নেয় পাহাড় বলাই যুক্তিযুক্ত হয়। এদের উৎপত্তি। পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে আগ্নেয় পর্বতের উৎপত্তি সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা করা আজ সম্ভব হয়েছে। দেখা গেছে পৃথিবীর আগ্নেয়গিরির অধিকাংশই অবস্থান করছে বিভিন্ন পাত সীমানায়, বিশেষ করে গঠনাত্মক ও ধ্বংসাত্মক পাত সীমানা বরাবর। যেমন প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে ইউরেশিয়া ও ভারতীয় পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষে পাতসীমা অঞ্চলে ম্যাগমা বেরিয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করেছে। আবার প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষে প্রশান্ত মহাসাগরীয় পাত ধীরে ধীরে মহাদেশীয় পাতের অভ্যন্তরে প্রবেশ করে প্রচণ্ড উত্তাপে গলে গিয়ে পুনরায় ম্যাগমারূপে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করেছে। তাই রকি আন্দিজ পর্বত বরাবর অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য: এক, ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা পাতসীমানা বরাবর আগ্নেয় পর্বত দেখা যায়। 2, আগ্নেয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। 3, আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকে। 4, পর্বতের আকৃতি শঙ্কু বা ত্রিভুজের মতো। 5, আগ্নেয় শিলা, ভস্ম, সিন্ডার প্রভৃতি দিয়ে আগ্নেয় পর্বত গঠিত। আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরির বণ্টন। জীবন্ত ও মৃত সব ধরনের আগ্নেয়গিরি পৃথিবীর 3টি নির্দিষ্ট বলয়ের মধ্যে দেখা যায়। পাত সীমানার সাথে আগ্নেয়গিরির সম্পর্ক যেহেতু সুগভীর, তাই ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিতেই অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থান করছে। প্রশান্ত মহাসাগরীয় বলয়, এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রশান্ত মহাসাগরীয় বলয়, পৃথিবীর মোট আগ্নেয়গিরির 80% রয়েছে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে এই বলয়ের বিস্তার উত্তরে সাখালিন, কামচাটকা থেকে জাপান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত, এবং প্রশান্ত মহাসাগরের পূর্বে এর বিস্তার দক্ষিণে আন্টার্কটিকা থেকে আন্দিজ রকি পর্বত হয়ে আলাস্কা পর্যন্ত। এই বলয়টিতে অসংখ্য আগ্নেয়গিরির অবস্থানের কারণে এটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা ফায়ার গার্ডল অফ দ্য প্যাসিফিক বা ফায়ার রিং অফ দ্য প্যাসিফিক নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরের উভয় পার্শ্বস্থ অংশ পাতসীমানা অঞ্চল। এই অংশে পাতদ্বয়ের সংঘর্ষজনিত কারণেই অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। মধ্য আটলান্টিক। আটলান্টিকের মাঝ বরাবর এই বলয়ের বিস্তার, উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বুভেট পর্যন্ত। মধ্য মহাদেশীয় বলয়। এই বলয়ের অবস্থান ভূমধ্য সাগরের উভয় পাশে, পূর্ব আফ্রিকায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। তবে এই বলয়ের বাইরেও বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে। জীবন্ত, সুপ্ত ও মৃত আগ্নেয়গিরি। অগ্ন্যুদ্গমের ধারাবাহিকতা অনুসারে আগ্নেয়গিরি 3 প্রকার। 1, সক্রিয় বা জীবন্ত। এই প্রকার আগ্নেয়গিরিতে প্রায়ই অগ্ন্যুৎপাত ঘটে। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া, ইতালির ভেসুভিয়াস, ইকুয়েডরের কটোপাক্সি এই প্রকার আগ্নেয়গিরির উদাহরণ। 2, সুপ্ত। এই প্রকার আগ্নেয়গিরিতে দীর্ঘকাল অগ্ন্যুৎপাত হয়নি, কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হতে পারে, যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এবং 3, মৃত। এই প্রকার আগ্নেয়গিরিতে ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই, উদাহরণ মায়ানমারের পোপা। ক্ষয়জাত পর্বত বা রেলিক্ট মাউন্টেন। সংজ্ঞা: ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, এক্সোজেনেটিক ফোর্স যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি অনবরত ভূপৃষ্ঠকে ক্ষয় করে চলেছে।
ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার পর্বত, মালভূমি প্রভৃতি দীর্ঘকাল ধরে এই সকল প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্রমাগত ক্ষয় হয়ে নিচু পর্বতের আকারে অবস্থান করলে তাকে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বলে। উদাহরণ: ভারতের আরাবল্লী, আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান, ইউরোপ এশিয়ার সীমান্তে ইউরাল প্রভৃতি এই প্রকার পর্বতের উদাহরণ। উৎপত্তি: ক্ষয়জাত পর্বত দুইভাবে সৃষ্টি হতে পারে। এক, প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে ক্ষয়জাত পর্বত। কঠিন ও নরম শিলা দিয়ে গঠিত প্রাচীন ভঙ্গিল পর্বতের নরম শিলাস্তর দ্রুত হারে ক্ষয় হয়, কিন্তু কঠিন শিলায় গঠিত অংশ কম হারে ক্ষয় হয়ে পর্বতের আকারে অবস্থান করে। আরাবল্লী, ইউরাল পর্বত এভাবেই গঠিত হয়েছে। এই ইউরাল পর্বতই এশিয়া এবং ইউরোপকে প্রাকৃতিকভাবে আলাদা করে। তো এটা একটা বর্ডারের মতো কাজ করে এই ইউরাল পর্বত। দুই হচ্ছে উচ্চ মালভূমি ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত। উচ্চ মালভূমির নরম বা পাললিক শিলাস্তর দ্রুত ক্ষয় হয়ে বিচ্ছিন্ন আকারে পর্বত হিসাবে অবস্থান করে। মধ্য ভারতের মহাকাল ও মহাদেব পর্বত এই প্রকার পর্বতের উদাহরণ। বৈশিষ্ট্য: এক, বিভিন্ন প্রকার পর্বত বা উঁচু মালভূমি ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়। দুই, ভঙ্গিল পর্বতের ন্যায় এই পর্বত দেখতে ডোম বা গম্বুজের মতো। তিন, পর্বতের উচ্চতা কম। এখানে একটা কথা বলতে, এই ডোম মানে এটা ইংলিশের ডোম, DOME ডোম, তাই জন্য বলছে গম্বুজের মতো। তাই এটা বাংলাতে বলতে গেলে ভঙ্গিল পর্বতের ন্যায় এই পর্বত গম্বুজের মতো এইভাবে লিখতে হয়, ব্র্যাকেটে DOME লিখতে পারেন, ঠিক আছে। তিন, পর্বতের উচ্চতা কম। চার, পর্বতের উপরিভাগ তেমন উঁচু নিচু বা এবড়ো খেবড়ো হয় না। পাঁচ, পর্বতের ঢাল কম। ছয়, প্রধানত কঠিন রূপান্তরিত আগ্নেয় শিলা দ্বারা এই পর্বত গঠিত। এবার সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য। এক, অগ্নুৎপাতের মাধ্যমে লাভা, সিন্ডার ও ভস্ম সঞ্চয়ের ফলে এই পর্বত গঠিত হয়। আর ক্ষয়জাত পর্বত প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। দুই, ভূ অভ্যন্তরীণ শক্তি বা টেকটনিক বল সঞ্চয়জাত পর্বতের সাথে সম্পর্কিত। অন্যদিকে ভূপৃষ্ঠ ক্ষয়কারী শক্তি এক্সোজেনেটিক ফোর্স ক্ষয়জাত পর্বত গঠনের সাথে সম্পর্কিত। তৃতীয়ত, সঞ্চয়জাত পর্বত শঙ্কু আকৃতির হয় এবং ক্ষয়জাত পর্বত গম্বুজের মতো আকৃতি বিশিষ্ট হলেও যে কোনো আকৃতির হতে পারে। চতুর্থত, সঞ্চয়জাত পর্বত আগ্নেয় শিলা দ্বারা গঠিত এবং ক্ষয়জাত পর্বত প্রধানত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। পঞ্চমত, এই পর্বতে অর্থাৎ এই সঞ্চয়জাত পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকে এবং ক্ষয়জাত পর্বতে জ্বালামুখ থাকার সম্ভাবনা নেই। ষষ্ঠত, ভূত্বকের দুর্বল অংশ বা পাঁচসীমানা অঞ্চলে এই সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত গঠিত হয় এবং ক্ষয়জাত পর্বত যে কোনো স্থানে গঠিত হতে পারে। আগ্নেয় পর্বত বয়সে নবীন, ক্ষয়জাত পর্বত বয়সে প্রাচীন। আগ্নেয় পর্বতের উচ্চতা ক্রমশ বাড়তে পারে, ক্ষয়জাত পর্বতের উচ্চতা ক্রমশ কমে, কারণ প্রাকৃতিক সমস্ত আবহাওয়া, বৃষ্টিপাত এগুলো জড়িত এই ক্ষয়জাত পর্বতের পেছনে। নবমত, লাভা শিলা দ্বারা গঠিত বলে আগ্নেয় পর্বতের গাত্রদেশ মোটামুটি মসৃণ এবং ক্ষয়জাত পর্বত কিছুটা এবড়ো খেবড়ো। তো আজকে আমরা পর্বতটা শেষ করলাম। তো খুব ভালো লাগলো। আপনাদের যাদের ভালো লেগেছে তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এর পরের দিনকে আমরা মালভূমি নিয়ে আলোচনা করব, মালভূমির বৈশিষ্ট্য এবং কত রকমের মালভূমি পৃথিবীতে হতে পারে সেগুলো। তো আপনারা যারা ভূগোল ভালোবাসেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আমাদের ভূপ্রকৃতি সদা পরিবর্তনশীল, আমাদের অর্থনীতি, আমাদের পৃথিবী আমাদেরকে ধারণ করে রেখেছে। এই পৃথিবী থেকেই আমরা সৃষ্টি হয়েছি। এই পৃথিবীর সমস্ত কিছুই খুবই পবিত্র এবং এই পুরো সৃষ্টিটাই একটা বিস্ময়। তাই আমরা বিস্মিত, আমি তো বিস্মিত। আপনারা যদি বিস্মিত হয়ে থাকেন এবং যদি জানতে ইচ্ছুক হয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভূগোল একটা অসাধারণ বিষয় যেটা আমাদের সবার জানা উচিত। এখানে আমরা পৃথিবীকে জানতে পারি।
এবং পৃথিবীর সমস্ত কিছু এবং সেগুলো কীভাবে সম্পন্ন হয়েছে এবং কী করে হয়ে চলেছে, প্রকৃতির সদা কীভাবে পরিবর্তিত হচ্ছে, সেগুলোকে বোঝার জন্য আমাদেরকে ভূগোলকেও অবশ্যই জানতে হবে। তাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।